তাহলে মানুষ কাদের ওপর আশা রাখবে? তাহলে তৃণমূল কংগ্রেসের ওপর? একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের ক্যারিশমার জোরেই প্রত্যেকটা গ্রাম বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন তার দলে যদি কোনো দুর্নীতি থাকে তিনি সেটাকে বরদাস্ত করবেন না। একটা সময় পর্যন্ত কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে উত্তরসূরিও বলা হয়েছে। তাহলে বামেদের কি হবে? বামেরা যথেষ্টই ফসিলসে পরিণত হয়েছে। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশনে। 26-এর ভোট যত এগিয়ে আসছে, বাস থেকে ট্রাম, মেট্রো থেকে চায়ের দোকান, একটাই আলোচনা, তৃণমূল কি ক্ষমতায় ফিরছে নাকি রাজ্যে পালাবদল হবে, বিজেপি নতুন সরকার গঠন করবে, নাকি এদিকে বামেদের যে জোটে জট সেই জট কাটিয়ে তারাও ঘুরে দাঁড়াতে পারবে। নওশাদ সিদ্দিকীর অবস্থান কি? হুমায়ুন কবিরই বা এই সুযোগে কতটা জায়গা করে নিতে পারছে? এই সমস্ত আলোচনাই আজকে থাকছে অ্যাকশন রিয়াকশনে। এবং তৃণমূল কংগ্রেস 26-এর ভোটে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে এ রাজ্যের বিরোধী দল বিজেপি, যাবতীয় বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনায় থাকছেন আমার সহকর্মী সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার সাথেই আজকে আলোচনা করব, তার কারণ ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু চচ্চর করে পারদ উঠছে বঙ্গ রাজনীতিতে। আমরা কথা বলবো আমার সহকর্মী সায়ন্তিকার সাথে। সায়ন্তিকা, সর্বত্রই কিন্তু একটা আলোচনা এবং মূল চর্চার জায়গাটাই হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি আবার একটা পালাবদল হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেই সরকার আবারও 5 বছর তারা রাজত্ব করবে। তাহলে তোমার কি মনে হচ্ছে এই মুহূর্তে 2011 থেকে 26-এর এই ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূলের কি অবস্থান রয়েছে এবং তৃণমূল কেন কামব্যাক করে আবার ওরা 2026 থেকে 31 পর্যন্ত সরকার চালাতে পারে? তোমার কি মনে হয় তৃণমূলের জায়গা থেকে কোথায় কোথায় ওদের প্লাস পয়েন্ট রয়েছে যেটা বিজেপির পক্ষে অনেকটা মাইনাস পয়েন্ট? দেখো, 2011 সালে আমরা কিন্তু দেখেছিলাম রাজ্যে 34 বছরের একটা পালাবদল ঘটেছিল এবং তারপর থেকে একাধিক নির্বাচন হয়েছে, বিধানসভা হয়েছে, লোকসভা হয়েছে, মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, কিন্তু সেখানে পালাবদলের ন্যূনতম যে গন্ধ বা ন্যূনতম যে সম্ভাবনা সেটা কিন্তু ওঠেনি এবং না ওঠাটাই স্বাভাবিক। কারণ আমরা দেখেছিলাম 2011 সালে তার আগে থেকেই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল, কারণ সিঙ্গুর, নন্দীগ্রাম একের পর এক ঘটনা ঘটেছে, তখন থেকেই কিন্তু পালাবদলের একটা আভাস পাওয়া গিয়েছিল। অনেকেই বলেছিলেন যে রকমভাবে একটা অভিযোগ উঠেছিল তৎকালীন বিরোধী দলনেত্রী মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে তিনি নাকি দায়িত্ব নিয়ে এই রাজ্য থেকে শিল্পকে বিদায় করে দিলেন। এবং অনেকেই ভেবেছিলেন, কট্টর বাম সমর্থক যারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিল্প বিদায় ঘটলো, বামেরাই আবার ফিরছে, কিন্তু আদতেও সেটা হয়নি। এবং 2011 সালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, বদলা নয় বদল চাই, এবং সেই বদল আমরা দেখেছি। এবং তারপর থেকে ধাপে ধাপে একটু একটু করে আজকে 2011 থেকে আজকে 2026, 15টা বছর কিন্তু আমরা পার হয়ে গিয়েছি। 3টে তৃণমূল জমানা কিন্তু আমরা দেখছি। কারণ 2011 সালে আমরা অনেকটা, সেই সময় অনেকটা ছোট 34 বছরের বাম জমানার গল্প আমরা বাবা কাকাদের কাছ থেকে শুনেছি। কিন্তু তারপর একটা জিনিস অস্বীকার করার কোনো উপায় নেই, মানুষজন যে পরিবর্তন চেয়েছিলেন তার কতটা হলো সেটা সাধারণ মানুষজনের কাছে একটা প্রশ্ন থাকবে। সেটা নিয়ে আমরা কোনো ভার্ডিক্ট দেওয়ার, কোনো রায় দেওয়ার কেউ নই। কিন্তু উন্নয়ন যে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, উন্নয়ন যে বিভিন্ন খাতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন সেক্টরে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আরও একটা বিষয়, নির্বাচন কিন্তু সবসময় নির্ভর করে গ্রাম বাংলার মানুষের ওপর। গ্রাম বাংলার ভোট দিয়ে নির্বাচন হয়, শহর দিয়ে কিন্তু নির্বাচন কখনো হয় না। এবং সেই গ্রাম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রকমভাবে অ্যাকসেপ্ট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পালাবদলের কোনো সম্ভাবনা নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের ক্যারিশমার জোরেই প্রত্যেকটা গ্রাম বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। না হলে কোনো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এইভাবে
কোনো রাজ্যে কখনো কাউকে প্রতিশ্রুতি দিতে শোনা যায়নি 294টা আসনে আমি একা প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। এবং যখন তিনি এই কথা বলেছেন তখন কিন্তু তার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন যে প্রত্যেকটা আসনে তিনি প্রার্থী। এটা একটা কথার কথা তিনি বলেছিলেন। তুমি যে কথাটা একটু আগে বলছিলে, এই যে 294 আসনের প্রার্থী, সম্ভবত ওটা 2021-এর বিধানসভা নির্বাচনে যখন নন্দীগ্রামে এই পায়ে চোট পেল তখনই মনে হয় এই কথাটা বলেছিল যে 294টি আসনের প্রার্থী আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, যেটা বলছিলে। এবং কতটা একটা মানুষের মনের জোর, একটা মানুষের লড়াইয়ের জোর থাকলে যে আমাকে দেখে ভোট দিন, অন্য কাউকে দেখবেন না। অর্থাৎ তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন তার দলে যদি কোনো দুর্নীতি থাকে তিনি সেটাকে বরদাস্ত করবেন না। এবং এই দুর্নীতি প্রসঙ্গে আবারও বলবো, একদম নিরপেক্ষ জায়গা থেকে বলবো, এই দুর্নীতি প্রসঙ্গে এই মুহূর্তেও রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে এবং বেশ কিছু ক্ষেত্রে সেই সমস্ত অভিযোগ প্রমাণিতও হয়েছে, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও যে উন্নয়ন রাজ্য সরকার করেছে, যে উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে, গ্রাম বাংলা থেকে শুরু করে গোটা রাজ্যের মহিলারা, গোটা রাজ্যের পুরুষরা এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, তারা চাকরির চেষ্টা করছেন, তাদের মুখেও হাসি ফুটছে সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলার মহিলারা শহরেও পাচ্ছেন, অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কারণ এখনো পর্যন্ত মফস্বল হোক বা এই কলকাতার বুকেও প্রচুর এমন অনেক বাবা রয়েছেন যারা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য চিন্তা করেন, কিন্তু সেখানেও একটা আশ্বস্তের হাত তাদের মাথায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কন্যাশ্রী প্রকল্পের টাকা, কারণ রূপশ্রী প্রকল্পের টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে কে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, বামেরা, তারা তো ফসেলস রাজ্য রাজনীতিতে। একটা একটা করে নির্বাচন হয়েছে, নিজেদের জায়গা তারা ধরে রাখতেই পারেনি, একটা ইস্যু নিয়েও তারা পথে নামতে পারেনি। তাহলে বিকল্প কে? এই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত বিজেপিকে, যাদের সঙ্গে বাংলার সংস্কৃতির, বাংলা বাঙালির কোনো সম্পর্ক নেই, তারা বিজেপিকে আসতে দেবে না। তোমার কি মনে হয় এই মুহূর্তে বিজেপির অবস্থান রাজ্য রাজনীতিতে কোথায় রয়েছে? দেখো, আমাকে অবশ্যই একটু 34 বছরের এই সিপিএমের যে জামানা যেটাকে বলা হয়, সেই সময় থেকে যদি ধরা হয়, তাহলে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে দমদম যে লোকসভা কেন্দ্র, সেই দমদম লোকসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রথম যাত্রা শুরু করেছিল তপন সিকদারের হাত ধরে। তৎকালীন বাম জামানা হতে পারে সিপিএমের 34 বছরের একটা, যে সময় মানে লাল দুর্গ দমদম, একদিকে অমিতাভ নন্দী, একদিকে সুভাষ চক্রবর্তী, এই যে তারপর অমিতাভ রায়, এই যে সিপিএমের যে একেবারে তাবড় তাবড় নেতারা, মূলত তাদের ফোকাস ছিল দমদমে। কিন্তু সেই দমদম থেকেই লোকসভা নির্বাচনে তপন সিকদার প্রথম নির্বাচিত হয়ে সংসদে পৌঁছলেন। এবং তারপর থেকে যদি আমরা ধারাবাহিক নির্বাচন দেখি, তপন সিকদারের পরে দমদমে কিন্তু আর বিজেপি ফিরতে পারল না, এবং ধারাবাহিকভাবে কিন্তু বিজেপি সেই হার তাদের চলতে থাকলো। এবং সর্বশেষ যখন আমরা ইউপিএ 1 বা ইউপিএ 2 সরকার দেখেছি, সেই সময় কিন্তু তপন সিকদার একমাত্র সলতের মতো জ্বলছে একটা সাংসদ নিয়ে। এবং তারপরে যত সময় গড়িয়েছে, এই যে 2011 সাল, এই 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান, তার আগে থেকে যদিও বলা যায়, কারণ 1993 সালে এই মহাকারণে এই নির্বাচনকে কেন্দ্র করে সচিত্র ভোটার পরিচয়পত্র না হলে ভোট দেওয়া যাবে না, এই যে তার দাবি, যে দাবিকে কেন্দ্র করেই তো মূলত এই এতগুলো মানুষের মৃত্যু হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2011 সালে বিপুল মার্জিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এলো, এবং তার আগে আমরা দেখেছি যে এ রাজ্যে মূলত বিজেপির সেই সংগঠন একেবারেই চোখে না দেখার মতনই। আমরা যখন এই মুরলীধর স্ট্রিটে যেতাম, মানে সাংবাদিকতার শুরুতেই, তখনও আমরা দেখতাম 2 থেকে 3 জনের মুখ। একদিকে রাহুল সিনহা, অসীম সরকার আর রিতেশ তিওয়ারি, এই হচ্ছে বিজেপি। মানে বিজেপি বাংলায় বিজেপি বলতে এই 3 থেকে 4 জন। আর দলীয় কর্মী সেই অর্থে আমরা খুব একটা দেখতে পেতাম না, একদম বিজেপি অফিসটা দোতলা হতে পারে, কিন্তু সেই তুলনায় লোক সংখ্যা বলতে 3 থেকে 4 জন, যারা মূলত বিজেপিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও সেই জায়গায় রাহুল সিনহা আজ পর্যন্ত
পঞ্চায়েত তো দূরস্থ, পুরসভা নির্বাচনে না। তিনি জয়লাভ করতে পারেননি, সেটা হয়তো তার কাছে বড় ব্যর্থতা। কিন্তু যে প্রসঙ্গটায় আসছে, এই তৃণমূল কংগ্রেসের হাত ধরেই কিন্তু আবার নতুন করে বিজেপির জন্ম হলো এই বাংলার মাটিতে। কারণ কলকাতা পুরসভার যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জোট বেঁধেছিল কিন্তু বিজেপির সঙ্গে। যদিও পরবর্তীতে এখন বিজেপির শত্রু যদি তৃণমূল কংগ্রেস হয় এবং তৃণমূল কংগ্রেসের শত্রু কেউ যদি থাকে, তার নাম হচ্ছে বিজেপি। একদম অস্বীকার তো করার জায়গা নেই। স্বাভাবিকভাবেই এই পুরসভার নির্বাচনে তখন সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, কলকাতা পুরসভার মেয়র, এবং সেই মেয়রের যে যারা সদস্য ছিলেন তার মধ্যে বিজেপি ছিল। ফলে কি, সময় যত গড়ালো, এইবার আসি নির্বাচনে, বড় নির্বাচন, এবং 2011 নির্বাচন, সেই নির্বাচনে খুব একটা দাঁত ফোটাতে পারেনি বিজেপি। না। তারপরে 16 সালে তখনও নির্বাচন, এবং 19-এর যে লোকসভা নির্বাচনটা হলো, এবং সেই নির্বাচনে আমরা দেখলাম বিজেপি একটা ভালো ফল করলো, এবং সেখানে লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজেপি কিন্তু অনেকগুলো আসন পেয়েছিল। এবং এই যে আসন পাওয়াটা, এবং এই আসন পাওয়ার পরেই যখনই বিজেপি বাড়তে শুরু করলো সাংগঠনিকভাবে, এবং তার মধ্যে আরও যে বিষয়টা হয়ে উঠলো, 2011 সালে বামেরা হেরে যাওয়ার পরে তাদের যারা কর্মী সমর্থকরা ছিল, তারাও তো তাদের মানে কি বলে পিঠ বাঁচাতে হবে, কারণ যেভাবে একটা সময় মানে সিপিএম যে অত্যাচার করেছে, এ কথা বলার জায়গা নেই। তাই স্বাভাবিকভাবেই অনেকেই পিঠ বাঁচাতে কি করবে, কাদের কি কোথায় আশ্রয় নেবে, প্রাণও বলতে হচ্ছে। ফলে কোথায় গেলে তারা নিজেদের বাঁচাতে পারবে, পরিবারকে বাঁচাতে পারবে, কারণ অনেকেই বাড়িঘর ছাড়া। তখন ওরা কি করলো, বিজেপিতে এসে শেল্টারটা নিল, এবং বিজেপিতে শেল্টারটা নেওয়ার পরেই টুপ করে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘরের ছেলে, তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে শিশির অধিকারী, তার যে পুত্র শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সরকারের যিনি পরিবহন মন্ত্রী ছিলেন, সেই পরিবহন মন্ত্রী থেকে পদত্যাগ করলেন, তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপি থেকে যোগদান করলেন, এবং তার যে প্রথম যে নির্বাচন বিজেপিতে এসে, সেটা হচ্ছে 21-এর নির্বাচন। এবং 21-এর নির্বাচনে শুধুমাত্র দেখো, আমি যেহেতু আমরা এখানে আলোচনা করছি, তাই স্বাভাবিকভাবেই অনেকগুলো নাম উঠে আসার কথা। আমরা প্রথম যে নামটা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে, যদি সে সময় মুকুল রায় না থাকতো, এবং মুকুল রায় ছিল হচ্ছে বাংলার রাজনীতির একটা চাণক্য বলা হতো, এবং সর্বভারতীয় স্তরে এবং রাজ্য স্তরে মুকুল রায় কিন্তু একটা ফিগার। এবং মুকুল রায় যেহেতু বিজেপিতে সেই সময় চলে গেল, তৃণমূলের সাথে বনাবনি হলো না, বিজেপিতে চলে গেল, মুকুল রায় কী করলো, এই যে আজকে শিলভদ্র দত্ত যাকে দেখতে পাচ্ছি বিজেপির হয়ে ব্যাট করছে, এই শুভেন্দু অধিকারী, তার সাথে কথোপকথন, সেখানেও মুকুল রায়টার ভূমিকা আমরা দেখতে পাই। আমাদের হাওড়ার যিনি বিধায়ক ছিলেন, খুব সম্ভবত হচ্ছে তিনি সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে গেলেন। এবং আমরা সে ছবিটা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোটা নিয়ে বিধানসভা থেকে চোখের জল মুছতে মুছতে রাজীব বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন। তো সেটা এখন অতীত, কিন্তু মুকুল রায়ের কিন্তু সেদিনকে বড় একটা ভূমিকা ছিল, এবং সেই মুকুল রায়কে বাদ দিলে বিজেপির এই 2021-এর এই উত্থান, এই ফলটা কিন্তু খুব একটা সম্ভবপর ছিল না। তাই স্বাভাবিকভাবেই আলোচনা হলে মুকুল রায়কে, অবশ্যই আজকে মুকুল রায় তিনি বেশ গুরুতর অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু লড়াইটা যখন বিজেপি এই জায়গা থেকে শুরু করলো, তখন কিন্তু মুকুল রায়ের বড় ভূমিকা ছিল। কিন্তু আজকের ডেটে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেটা উঠে আসছে, এই যে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলো, সভা সমাবেশ বলো, এখানে কিন্তু বামেরা অনেকটাই পিছিয়ে পড়েছে। এবং সেই জায়গা থেকে সেই একই কথা বলতে হয়, বিজেপি কিন্তু এইটা একটা ইস্যু করে নিয়েছিল, এবং সেই ইস্যুকে সামনে রেখেই মূলত তোমার তৃণমূল কংগ্রেসের সব থেকে বিরোধী যদি দল হয়ে ওঠে, তার নাম তাহলে বিজেপি হচ্ছে, কারণ তারা বিধানসভায় 74টা আসন পেয়ে 77টা আসন, যদিও পরবর্তীতে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, কেনই বা তিনি বিজেপিতে গেলেন, আর কেনই বা তারা তৃণমূলে এলেন? তো এই প্রশ্ন উত্তর রাজনীতিতে নতুন কিছু নয়, রাজনীতিতে এটা হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি দেখো
এই কথাগুলো উঠে আসে যখনই কোনো আলোচনা হয়, যে সময় আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মানে একেবারে শেষ শোভাযাত্রা, যেটা পাকসার কাছ থেকে শুরু হয়েছিল, যেটা এনআরএস পর্যন্ত যাওয়ার, তো সেই সময় আরজি করের একটা ঘটনা সবেমাত্র খবরটা লিক আউট হয়েছে এবং সেখানে নামটা তো বলতেই হয় মীনাক্ষী মুখার্জি একদম। এবং 2021-এ যার উত্থান, তারপর থেকে একের পর এক তার সংগ্রামী, তার আন্দোলন এবং তার যে বক্তব্য ঝাঁজ, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় যার কারণে আরজি করের এই যে এত বড় ইস্যুটা, এত বড় ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেল, তো সেখানে বামেদেরকে নিয়ে তোমার কি কোনো মতামত আছে? কারণ এই মুহূর্তে দেখো ওদের সাথে প্রায় 5 দশকের সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ। আজকে ফরওয়ার্ড ব্লক বলছে আমি তোমার সাথে জোটে যাব না, আইএসএফ যেখানে প্রার্থী দেবে আমরা প্রার্থী দেব। এদিকে তুমি দেখো প্রতীকুর রহমান, সে এখন সিপিএম এর প্রতি গোসা হয়েছে, তিনি তার সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে এবং একটা মারাত্মক জল্পনাও চলছে। তো এই জায়গা থেকে তোমার কি মনে হয় যে সিপিএম কি ঘুরে দাঁড়াতে পারবে? কারণ যে আলোচনায়, কারণ সিপিএম নির্বাচনের সময় সিপিএম কে নিয়ে এখন সবাই মাতামাতি করছে, কিন্তু 365 ডেজ সিপিএম কে নিয়ে অত আলোচনা হয় না। কিন্তু আমরা কুণাল ঘোষকে দেখলাম কদিন আগেই এই সিপিএম এর সাথে হুমায়ুন কবিরের, মানে সেলিমের সাথে হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে এই হোটেলে বাটি নিয়ে চলে যান, অনেক কিছুই বলছে। তো এই জায়গাতে সিপিএম এর একটা তো ভূমিকা কি থাকবে, মানে নির্বাচনে তারা কি দাঁত ফোটাতে পারবে কোনো? দেখো, আবারও সেই দিনটার কথা কিন্তু একটু বলতে হবে, সেটা হচ্ছে 9ই আগস্ট, বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যে যাত্রা, এবং এনআরএসে আর কিছুক্ষণের মধ্যেই তার দেহ ঢুকবে এবং সেখান থেকেই আজও মনে পড়ে সেই দিনটার কথা। সেই মুহূর্ত বুদ্ধদেববাবু এনআরএসে ঢুকলেন এবং তৎক্ষণাৎ অফিস থেকে আমাকে বলা হলো আরজি কর মুভ করতে, এবং তারপর একাধিক ঘটনা প্রবাহ, এবং শুরুতেই কিন্তু বিজেপি সেই জায়গাটা নিয়ে নিয়েছিল, কারণ আমরা গিয়ে দেখলাম সজল ঘোষ থেকে শুরু করে বেশ কিছু বিজেপি নেতানেত্রী ততক্ষণে প্রতিবাদে বসে পড়েছেন। কিন্তু তারপর মীনাক্ষী মুখোপাধ্যায় একাই লড়ে গেলেন সন্ধ্যাবেলায়, যখন তিলোত্তমার দেহ বার করা হচ্ছে, এবং সেই সময় গাড়িটাকে আটকে রাখার জন্য যে একটা নাম দায়ী ছিল, যে একটা নামের জন্য আরজি কর একটা ইন্টারন্যাশনাল প্রতিবাদের জায়গায় তৈরি হয়ে গেল, যার জন্য আমরা রাত দখলের মতো একটা কর্মসূচি দেখলাম, তার নাম কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং গাড়ির সামনে তিলোত্তমার শেষ বার যখন তিনি তার কর্মক্ষেত্র থেকে বেরোচ্ছেন, সেই গাড়িটাকে আটকে রাখা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা একজনই করলেন, মীনাক্ষী মুখোপাধ্যায়। তার পাশে বাম নেতানেত্রীরা থাকলেও কিভাবে লড়াইটা করতে হয়, কারণ যতই যাই হোক নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, হারবেন দিনেই লড়েছিলেন, কিন্তু তারপরেও সেই ইস্যুটাকে নিয়ে, যে জায়গাটা বামেরা তৈরি করলো, যে জায়গাটা মীনাক্ষী মুখোপাধ্যায় তৈরি করে দিলেন আরজি করকে কেন্দ্র করে, তারপর তো সেই ইস্যুটাকে নিয়ে বামেরা লড়তেই পারলো না। তার মানে তুমি বলতে চাইছো এই স্বাধীনতা আন্দোলনের যে মানুষের যে মুভমেন্ট ছিল, মানে দলমত নির্বিশেষে মানুষের যে মুভমেন্ট ছিল, স্বাধীনতার পরে এই প্রথম কলকাতাবাসী দেখতে পেল যে এত বড় একটা মুভমেন্ট হতে পারে, এবং সেটা একেবারে সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা নিজেরা দেখেছি এই ষষ্ঠীদার দিনের পর দিন মিছিল হয়েছে, কারা মিছিল করেনি? সেই যে উদ্যোগটা, সেই উদ্যোগটা কিন্তু বামেরাই শুরু করে দিয়েছিল। এবং তারপর একটা সময় পর্যন্ত কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে উত্তরসূরিও বলা হয়েছে, কারণ তার লড়াই করার দাপটটা। এবং দেখা গেল যদি আরজি কর নিয়েই কথা বলা হয়, আরজি করের মতো একটা ইস্যু তৃণমূলের বিরুদ্ধে একটা অনেক অভিযোগ বিরোধী দল তখন তৈরি করলো, কিন্তু বামেরা তো সেই ইস্যুটাকে ধরতেই পারলো না। বিক্ষুব্ধভাবে কয়েকটা মিছিল আমরা দেখলাম, দীপশিতা ধর মিছিলে হাঁটলেন। আমরা মানছি যে চিকিৎসকরা তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং শুরুর দিকে লাগতে দেয়নি, পরে অনেক জলঘোলা হয়েছে, কিন্তু ইস্যুটাকে নিয়ে যে রাস্তায় থাকা, সেই রাস্তায় থাকার মতন বিষয় তো আমরা দেখলাম না। কিংবা এই যে চাকরি, যারা এসএফআই যারা এখনো করছে, সেই ছাত্রদের, সেই ছাত্র যুবদের যে চাকরির যে দুর্নীতি, সেই দুর্নীতিকে নিয়ে একদম মাটি কামড়ে যে লড়াই আমরা কিন্তু দেখিনি, বরং তাদের থেকে অনেক বেশি লড়াই আমরা দেখেছি, অনেক বেশি লড়াইয়ের ছবি আমরা সেই সমস্ত চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, যারা দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন, সেই মানুষগুলোর লড়াই আমরা দেখেছি। কিন্তু বামেদের যে লড়াইটা দরকার ছিল তাদের ফিরে আসার জন্য, সেটা আমরা দেখলাম না। উল্টে এই মুহূর্তে এখনো পর্যন্ত যাদেরকে দেখে বেশ কিছু ছাত্র যুব বামেদের ওপরেই ভরসা রাখেন, সেই প্রতীকুর রহমান,
তিনি যে সিদ্ধান্তের জন্যই বা যে কারণের জন্যই তিনি সিপিএম ছেড়ে, তিনি বাম ছেড়ে বেরিয়ে আসুন না কেন, হঠাৎ করে এই জল্পনাটাই বা কেন হচ্ছে যে তিনি তৃণমূলে যাবেন? কারণ প্রতীকুর রহমান নিজে জানিয়েছেন তার সঙ্গে অনেকেই যোগাযোগ করার চেষ্টা এখানে করছেন। একটা প্রশ্ন উঠছে, দেখো 2024 যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে প্রতীকুর রহমান। তাহলে এবার যে প্রশ্নটা জলগোলা হচ্ছে, প্রতীক তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ডায়মন্ড হারবার বা দক্ষিণ 24 পরগনার কোনো এক জেলায় তৃণমূলের টিকিটে তাহলে প্রার্থী হচ্ছে। একদম। এবং শুধু তাই নয়, একটা সময় যে নির্বাচনে যার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, যে প্রতীকুর রহমানের সামনে আমরা বোম ধরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কি বলছেন ভোটের দিন, শোনা যাচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তিনি নাকি তৃণমূলে যোগদান করবেন। তবে সবটাই জল্পনা, কিন্তু রাজনীতিতে যা জল্পনা ছড়ায় তার তো কিছুটাও হয়। কারণ বিমান বসু তিনি প্রতীকুর রহমানকে ফোন করেছেন, প্রতীকুর রহমান বলেছেন যে আপনার কথা আমার আদেশ সম, কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। তাহলে বামেদের কি হবে? বামেরা যথেষ্টই ফসিলসে পরিণত হয়েছে, এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনে যদি এই গত 2 বছরে আরজিকর থেকে শুরু করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে সেই একের পর এক যে দুর্নীতি হয়েছে, যদি সেই মাটি কামড়ে লড়াইটা আমরা দেখতাম, হয়তো 1% হলেও ঘুরে দাঁড়ানোর একটা জায়গা থাকতো। কিন্তু বাম মানেই, সিপিএম মানেই, যখন প্রতীকুর রহমান হয়ে গিয়েছে, যখন সৃজন ভট্টাচার্য হয়ে গিয়েছে, যখন শতরূপ ঘোষ হয়ে গিয়েছে, যখন দীপশিতা ধর হয়ে গিয়েছে, অর্থাৎ শুধুমাত্র কয়েকটা মুখ নির্ভর যখন একটা দল হয়ে গিয়েছে, তখন সেই দলটাকে কেন্দ্র করে মানুষ আশা রাখবে কেন? সেই দলটা গোটা রাজ্য চালাবে বা সেই দলটা আবারও ফিরে আসবে, শূন্য থেকে শুরু করে অন্তত 1-2 একটা জায়গায় যাবে, সেই আশাটা হবে কেন? তাহলে মানুষ কাদের ওপর আশা রাখবে? তাহলে তৃণমূল কংগ্রেসের ওপর? একদম। যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মুহূর্তে অভিযোগ থাক না কেন, সেটা যে কোনো দুর্নীতি হোক না কেন, সেটা আইপ্যাকের যখন অফিসে যখন ইডির যখন হানা হলো, যখন তল্লাশি হলো, যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সবুজ ফাইল নিয়ে মিম বেরিয়ে যাক না কেন, যা একের পর এক দুর্নীতির খবর রাজ্য সরকারের বিরুদ্ধে উঠে রাজ্য সরকার ফেলে দেবে। আরজিকরের সময় আমরা দেখেছিলাম এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকেই বলেছিল এবার সরকার পড়ে যাবে, কিন্তু তারপরেও যে উন্নয়ন 2011 থেকে 2026 সাল পর্যন্ত আমরা দেখেছি, বিজেপির কাছ থেকে মানুষ শুধু প্রতিশ্রুতি পেয়ে গিয়েছে। বিজেপিকে মানুষ কেন এই মুহূর্তে এই রাজ্যে ভরসা করবে? একটার পর একটা নির্বাচন হয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার, 2 দিন অন্তর অন্তর গ্যাসের দাম বাড়িয়ে চলে। তুমি যদি এই কথাই বলে থাকো, তাহলে একথা যদি তোমার মুখ থেকে একথা আমি শুনি, তাহলে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার বা সজল ঘোষ, এরা যে কথাগুলো বলছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আজকে ইউটিউব সার্চ করি বা ফেসবুক সার্চ করি, খালি কিন্তু বিজ্ঞাপন আসছে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন, প্রশাসনিক স্তরে এত বিজ্ঞাপন। কিন্তু প্রশ্ন আসছে, তাহলে তো যদি আমরা ধরে নিই যে তোমার কথা ধরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকেই মানুষ আগামী দিনে হয়তো আবারও পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে শুভেন্দু অধিকারী এই যে বলল বাংলাদেশ, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, তারা পশ্চিমবঙ্গে এসে এখানকার সরকারি প্রকল্পগুলো নিচ্ছে, বাংলার বাড়ি নিচ্ছে, আবাস যোজনা নিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, যত প্রকল্প আছে জনমুখী প্রকল্প, সমস্ত প্রকল্পগুলোই এই বাংলাদেশি লোকেরা এসে নিয়ে চলে যাচ্ছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। তাদের বাংলার মানুষ তাহলে বিজেপিকে তো ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে না। আবার এটাও আবার শুভেন্দু অধিকারী বলছে যে প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ চলে যাবে। তো আমরা যদি 2021-এর ক্যালকুলেশন করে দেখি, এমন বহু আসন রয়েছে যেখানে 800, 1500, 1200, 2000 এই মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। তাই যদি 1.5 কোটি বাদ যায়, আমি বলছি টোটাল যদি 10 কোটি হয়, 10 কোটির থেকে তাহলে যদি 1.5 কোটি মানুষের নাম বাদ চলে যায়, তাহলে প্রায় কাছাকাছি 8.5 কোটি থেকে যাচ্ছে। এবার এই 8.5 কোটি ভোটারের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিজস্ব পকেট ভোট আছে, বিজেপি নিজস্ব পকেট ভোট আছে, কংগ্রেস আজকে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, শুভঙ্কর সরকার বলে যে 294-তে তারা আসনে প্রার্থী দেবে,
এদিকে আসরে নেমে পড়েছে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির, সেও একটা নতুন দল করেছে, সে এখানে ওখানে ঘুরছে, বন্ধু খুঁজে বেড়াচ্ছে, বন্ধু পাচ্ছে না। আবার এদিকে নওশাদ সিদ্দিকী বলছে আমাকে 50টা আসন দিতে হবে। তো এত কিছুর মধ্যে যদি ভোটগুলো ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কার ঝুলিতে কোথায় গিয়ে পড়তে পারে। কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী বলছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বুথের লোক মানে এজেন্ট দেওয়ার কেউ থাকবে না, কারণ বারবার যেভাবে বঙ্গে এই ভোট বঙ্গে বারবার আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার দেখতে পাচ্ছি, তিনি মন্দিরেও আসছেন, তিনি সভাও করছেন, তিনি বৈঠকও করছেন, মায়াপুরেও তো আজকে গেছেন। তো এই যে ভোট বঙ্গে বারবার যে তার আশা, এই আশা তো একবার নয়, এই আশা 2011 সালের থেকেই তো আসছে। সে তো 2011 সাল থেকে একটা কথা একদমভাবে মানে ফিক্সড হয়ে গিয়েছে যে ভোট এলেই এই রাজ্যে বিজেপির ডেলিগেশনজারি শুরু হয়ে যায়। এবং তুমি যেটা বললে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূলের নাকি বুথে বুথে লোক দেওয়ার একটা লোক ক্ষমতা থাকবে না, শুভেন্দু অধিকারীর কথাকে রাজ্য রাজনীতি অতটা গুরুত্ব আদৌ দেয়? এটা বিতর্কিত কথা, কারণ তৃণমূল সত্যিই শুভেন্দু অধিকারীর কথাকে অতটাও গুরুত্ব দেয় না। যদি গুরুত্ব দিত তাহলে এরকম তিনি যে একটা মন্তব্য করেছেন, সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের থেকেও বড় কথা তৃণমূল সরকারের কিন্তু একটা যে উত্তর, সেই উত্তর কিন্তু শুভেন্দু অধিকারী পেতেন। আমি তোমাকে এখানে থামিয়ে বলবো যে শুভেন্দু অধিকারীর কথায় কতটা গুরুত্ব দেয় যে কথাটা তুমি বললে, মানে রাজ্য রাজনীতি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে আমি ঘুরিয়ে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেয় নিশ্চিতভাবে, কারণ বিভিন্ন যে ভিডিও বা তার যে সাংবাদিক সম্মেলন, এই যে কদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা প্রচলিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি গিয়েছিলেন, তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছু বক্তব্য রেখেছেন। তাহলে এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে তিনি ঝোলে অম্বলে সব জায়গাতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখতে পান, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। পুরনো দলের প্রতি ভালোবাসা তিনি এখনো ছাড়তে পারেন না, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে একটা আনুগত্য তার ছিল তিনি যখন তৃণমূলে ছিলেন, সেই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের রেশ মনে হয় কোথাও এখনো গিয়ে শুভেন্দু অধিকারীর মনে রয়ে গেছে। পুরনো স্মৃতি হয়তো ভুলে যাওয়া যায় না। এই আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের নির্দিষ্ট একটা সময়ের ব্যাপার রয়েছে। আমরা যে আলোচনা করলাম, এই আলোচনাটা কিন্তু এখন বঙ্গ রাজনীতিতে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামীর 26-এর নির্বাচনে, অর্থাৎ 26-এ যেহেতু আমরা দাঁড়িয়ে আছি, তবে মার্চের গোড়াতে বা শেষের দিকে নির্বাচনের দিন ঘোষণা হবে, কিন্তু সেই নির্বাচনের আগে নির্বাচনী যে চুলচেরা বিশ্লেষণ বাসে, ট্রামে, মেট্রোতে হচ্ছে, সেই আলোচনার অংশ বিশেষ আমরা তুলে ধরলাম আমাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। এবং আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে রাজ্যের পালাবদল হবে কি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন কিনা বা শুভেন্দু অধিকারী ক্ষমতায় ফিরবেন কিনা, এ বিষয় নিয়ে কিন্তু আমরা কোনো সমীক্ষা করতে আসিনি। সাধারণভাবে যেটুকু আমাদের সাধারণ মানুষের চোখে যেটুকু ধরা পড়ছে, যেটুকু ধরা পড়ে, এবং সেটা নিয়েই আমাদের এই অ্যাকশন রিয়াকশন থাকে। আজকের মতো আমরা দুজনেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ইস্যু নিয়ে।